আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সকাল এবং দ্বাদশ শ্রেণীর ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনা প্রথম ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনটা দেখতে পাচ্ছ? স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, ব্যবস্থাপনার ধারণা। আমরা এই অধ্যায়টি পড়ে যা যা শিখতে পারবো সেগুলো হচ্ছে, বা যে বিষয়গুলো আলোচনা হবে, প্রথম দুটি পর্বে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথম পর্বে আমরা আলোচনা করব ব্যবস্থাপনা কাকে বলে, ব্যবস্থাপককে, ব্যবস্থাপনার মৌলিক উপকরণ, ব্যবস্থাপনার মৌলিক কাজ। এবং দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব ব্যবস্থাপনার গুরুত্ব, স্তর, সার্বজনীনতা এবং ব্যবস্থাপনা উৎপত্তি ও ক্রমবিকাশ। যদিও টপিকগুলো অনেকগুলো রয়েছে, আমরা চেষ্টা করব সংক্ষিপ্তভাবে কিন্তু বুঝে সেগুলো আলোচনা করার। তো চলো আমরা আলোচনায় চলে যাই। প্রথম প্রশ্ন ছিল আমাদের ব্যবস্থাপনা কাকে বলে। তবে তার আগে কিছু আমরা কথা বলে নেই। তোমরা জানো যে তোমাদের সাবজেক্টের নাম হচ্ছে ব্যবসা সংগঠন এবং ব্যবস্থাপনা, যার প্রথম পত্রে ব্যবসা সংগঠন নিয়ে আলোচনা হয়েছে, অর্থাৎ যেখানে ব্যবসার পরিচিতি, ব্যবসার পরিবেশ, ব্যবসার প্রকারভেদ এবং ব্যবসা করতে চাইলে কি কি তথ্য প্রযুক্তির সহায়তা নিতে হবে, সামাজিক কি কি দায়িত্ব পালন করতে হবে, কি কি আইনগত সহায়তা লাগবে এবং কি কি অন্যান্য সহায়ক সেবা দরকার আছে, এগুলো আমরা জেনেছি। এখন যে যে ব্যবসায়ী করুক না কেন, অথবা যে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালক না করুক না কেন, অথবা তোমরা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পদে যদি তোমরা আসীন হও বা পরিচালক হিসেবে বা ব্যবস্থাপক হিসেবে নিয়োগপ্রাপ্ত হও কোনো প্রতিষ্ঠানে, তাহলে তোমার কি কি দায়িত্ব হবে? তোমার দায়িত্ব হবে ওই প্রতিষ্ঠানের সমস্ত কাজগুলোকে সুচারুভাবে সম্পন্ন করা। তো আমরা এখন জানবো একজন ব্যবস্থাপক যখন একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন, ব্যবস্থাপনা সংক্রান্ত কাজ করেন, তখন তার কি কি দায়িত্ব কর্তব্য রয়েছে, সেগুলো আমরা একটু জানার চেষ্টা করবো। কেমন? সবাই কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে আসো দেখি, আমরা প্রথমে জানবো ব্যবস্থাপনা কাকে বলে। তোমরা জানো যে একটি প্রতিষ্ঠান সেটা এক মালিকার অংশীদার যৌথ মূলধনী সমবায়, রাষ্ট্রীয় অথবা ছোট বড় মাঝারি যে প্রতিষ্ঠানই হোক না কেন, সব প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য একটি নির্দিষ্ট মূল উদ্দেশ্য থাকে। তো সেই মূল উদ্দেশ্য অর্জন করার জন্য ওই প্রতিষ্ঠানে কিছু উপকরণ কাজে লাগাতে হয়। তো একটি প্রতিষ্ঠান যে সকল উপকরণ কাজে লাগিয়ে তার লক্ষ্য অর্জন করতে চায়, ওই উপকরণগুলোকে যদি প্রপারলি কাজে লাগাতে পারে, অর্থাৎ যতটুকু সংগ্রহ করা হয়েছে ততটুকু ব্যবহার করা হচ্ছে, মিতব্যয়ীদের সাথে ব্যবহার করা হচ্ছে, অত্যন্ত দক্ষতার সহিত ব্যবহার করা হচ্ছে, যদি উপকরণগুলোকে প্রপারলি কাজে লাগাতে পারে, তাহলে ওই প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা অল্প সময় অল্প খরচে অর্জন করা সম্ভব হবে এবং দক্ষতা পরিপ্রকাশ করবে। তো একজন ব্যবস্থাপকের দায়িত্বই হচ্ছে প্রতিষ্ঠানের সফলতা নিয়ে আসা। তো কিভাবে নিয়ে আসবে? তো এই যে সকল উপকরণ রয়েছে, এই উপকরণগুলোকে যথাযথভাবে কাজে লাগানোর দায়িত্বই হচ্ছে একজন ব্যবস্থাপকের। তো একজন ব্যবস্থাপক কি কি কৌশল অবলম্বন করলে ওই সকল উপকরণ প্রপারলি কাজে লাগবে, তার বিষয়বস্তুগুলো আমরা আজকে জানার চেষ্টা করব। অর্থাৎ আমরা জানবো প্রতিষ্ঠানের মৌলিক উপকরণগুলো কি, লক্ষ্য কি, তারপর হচ্ছে একজন ব্যবস্থাপক ওই উপকরণগুলোকে প্রপারলি কাজে লাগানোর জন্য কি কি কাজ করেন, আলটিমেটলি লক্ষ্য অর্জন হবে কি হবে না সেই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করবো। ঠিক আছে, তোমরা প্রস্তুত তো এগুলো শোনার জন্য? জি স্যার। রেডি আছো? জি জি। আচ্ছা, আদনান শাকিল, তুমি রেডি আছো? আদনান শাকিল? জি স্যার। আচ্ছা, মোতাসিম? ইয়েস স্যার। আফিফাব চৌধুরী? ইয়েস স্যার। রিয়াদ? ইয়েস স্যার। গুড। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সবাই অ্যাটেনশন আছে। আমি কিন্তু মাঝে মাঝে প্রশ্ন করবো, উত্তর না দিলে কিন্তু নাম লিখে রাখবো। ওকে, তাহলে আমরা দেখছি যে ব্যবস্থাপনা কাকে বলে। ইংরেজি ম্যানেজমেন্ট শব্দটির বাংলা প্রতিশব্দ হচ্ছে ব্যবস্থাপনা। তো ব্যবস্থাপনা আসলে কাকে বলে? একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় একটি নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য। খেয়াল করবে, একটি প্রতিষ্ঠান
প্রতিষ্ঠিত হয় একটি নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য। সেই লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য কিছু মৌলিক উপকরণ প্রয়োজন হয়। এই মৌলিক উপকরণগুলোকে প্রপারলি কাজে লাগানোর জন্য একজন ব্যবস্থাপক যে কাজগুলো করে থাকেন সেই কাজগুলো সমষ্টিকে বলা হয় ব্যবস্থাপনা। তোমরা কি বুঝতে পারছো এই কথাটা আমার? জি স্যার। এক্সাম্পল দেই। একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, ধরে নাও যে প্রতি মাসে 1000 পেন উৎপাদন করার জন্য। প্রতি মাসে 1000 পেন উৎপাদন করবে, টার্গেট, লক্ষ্য, এটাই হচ্ছে লক্ষ্য। 1000 পেন উৎপাদন করতে কিছু অর্থ লাগবে, শ্রমিক লাগবে, মেশিন লাগবে, এরপরে এই উৎপাদিত পণ্যগুলো বাজারে বিক্রি করতে হবে, নির্দিষ্ট পদ্ধতিতে উৎপাদন করতে হবে। তাহলে এগুলো হচ্ছে উপকরণ। তো যে সকল লোক নিয়োগ করা হয়েছে, যে সকল মেশিনারি জোগাড় করা হয়েছে, যে অর্থ সংগ্রহ করা হয়েছে, এই উপকরণগুলোকে যদি আমি প্রপারলি কাজে লাগাতে চাই, তাহলে একজন ব্যবস্থাপক কি করবে? এই উপকরণগুলোকে কাজে লাগানোর জন্য একজন ব্যবস্থাপক কিছু কৌশল বা কিছু কাজ করেন, ধারাবাহিক কিছু কাজ করেন। তো এই ধারাবাহিক কাজের সমষ্টিকেই বলা হয় ব্যবস্থাপনা। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। রাইট। তার মানে লক্ষ্য থাকবে, লক্ষ্য অর্জনের জন্য উপকরণ থাকবে, এই উপকরণগুলোকে প্রপারলি কাজে লাগানোর জন্য একজন ব্যবস্থাপক কিছু কাজ সম্পন্ন করেন, আর এই কাজগুলো সমষ্টিকে বলা হয় ব্যবস্থাপনা। তাহলে আমরা আরেকটি দেখি যে, দেখো যে একটি প্রতিষ্ঠানের যে সকল উপকরণ ব্যবহার হয় এর মধ্য থেকে একটা উপকরণ হচ্ছে আমাদের মেন। খেয়াল করো, মেন অর্থাৎ শ্রমিক কর্মচারী। এই উপকরণটাকে যদি কৌশলে কাজে লাগানো যায়, সর্বোত্তম ব্যবহার করা যায়, তাহলে প্রতিষ্ঠানের যে অন্যান্য উপকরণ রয়েছে সেই গুলো অটোমেটিক সর্বোত্তম ভাবে ব্যবহার হবে। তাহলে আমরা যদি এই শব্দটাকে বিশ্লেষণ করতে চাই, দেখো ম্যানেজমেন্ট, আমরা এই শব্দ থেকেও বুঝতে পারবো যে আসলে ব্যবস্থাপনা কাকে বলে। ম্যানেজমেন্ট শব্দটাকে যদি আমরা ভেঙে বলি, অ্যানালাইসিস করি, তাহলে 3টা শব্দ পাই। কি কি শব্দ? প্রথম হচ্ছে ম্যানেজ। দেখো ম্যানেজমেন্টের ম্যানেজ, দেখতে পাচ্ছ? ম্যানেজমেন্টের ম্যানেজ প্লাস এই যে মেন্ট এর মেন, শেষের টি দিয়ে ট্যাক্টফুলি, টি এর পুরো শব্দ হচ্ছে ট্যাক্টফুলি। তার মানে ম্যানেজ করব, কাকে ম্যানেজ করব? মেন অর্থাৎ শ্রমিক কর্মচারী, যাদেরকে দিয়ে আমি কাজ করাবো, কার্য উদ্ধার করব। কি তাই না? বস কি করে? বস নিজে কাজ করে নাকি অন্যকে দিয়ে কাজ উদ্ধার করে? বলো তো দেখি। কাজ করে, করিয়ে নেয়, করিয়ে নেয়। রাইট। অন্যদেরকে দিয়ে কাজ করিয়ে, যাদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হয় তাদেরকে বলা হয় মেন অর্থাৎ শ্রমিক কর্মচারী, পার্সোনাল ওয়ার্কার্স। এদেরকে কিভাবে আমি ম্যানেজ করব? এদেরকে যদি ম্যানেজ করতে পারি, কিভাবে ম্যানেজ করব? ট্যাক্টফুলি। কিভাবে বলো দেখি? ট্যাক্টফুলি মানে হচ্ছে কৌশলে। রাইট, কৌশলে শ্রমিক কর্মচারীদেরকে দিয়ে, এখানে দেখো নিয়োজিত শ্রমিক কর্মচারীদের দ্বারা কৌশলে কাজ উদ্ধার করে নেওয়ার প্রক্রিয়াকে ব্যবস্থাপনা বলে। তার মানে আমরা এই লাইনটা থেকে নিচের লাইনটা আমরা পাই না? বলো তো দেখি, বুঝতে পারছো? রাইট। তাহলে আমরা এই এতক্ষণ যে শব্দগুলো দেখলাম সেই শব্দগুলো থেকে বা লাইনগুলো থেকে আমরা কি বুঝতে পারলাম? একটি নির্দিষ্ট লক্ষ্য থাকবে, একবার নিচে দেখো, নির্দিষ্ট লক্ষ্য থাকবে, এই লক্ষ্য অর্জনের জন্য কিছু উপকরণ সংগ্রহ করতে হয়, সেই সংগ্রহিত উপকরণগুলোকে সংক্ষেপে মৌলিক উপকরণ বলে, 6M বলে, এবং এই উপকরণগুলোকে প্রপারলি কাজে লাগানোর জন্য ব্যবস্থাপকীয় কাজগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন করতে হয়। যদি করা যায় দক্ষতার সহিত, তবেই লক্ষ্য অর্জন হবে। তাহলে এই জায়গায় কারো কোনো প্রশ্ন আছে? বলো তো দেখি। 6M মানে কি? মৌলিক উপকরণ। রাইট, 6M এটার পুরো অর্থ আছে, অর্থাৎ 6টা এম রয়েছে। এম এর 6টা শব্দের প্রথম লেটার হচ্ছে এম। আমরা পরের পেজে আসতেছি। তাহলে দেখো আমরা কি কি দেখতে পাচ্ছি। তাহলে প্রথমেই আমরা জানবো লক্ষ্য কি, মৌলিক উপকরণ কি, এবং একজন ব্যবস্থাপক কি কি কাজ সম্পূর্ণ করেন। এখানে দেখো আমরা প্রথমে জানবো লক্ষ্য কাকে বলে, মৌলিক উপকরণ কাকে বলে, ব্যবস্থাপনার কাজগুলো কি কি, এবং লক্ষ্য অর্জন করতে কি বোঝায়। তাহলে এবার দেখো লক্ষ্য কাকে বলে। পরিকল্পনার অভিপ্রেত ফলকে লক্ষ্য বলে। এক লাইনে, পরিকল্পনার অভিপ্রেত ফলকে লক্ষ্য বলে, অর্থাৎ যা অর্জন করার জন্য আমি পরিকল্পনা করে থাকি। কি ঠিক কিনা বলো তো দেখি। জি স্যার। রাইট। যেমন ধরো তোমার বাসায় তোমরা 3 জন খাবার খাও, তাহলে মা প্রতিদিন 3 জনের জন্য খাবার রান্না করেন।
এখন ধরো হঠাৎ করে যদি 5 জন মেহমান আসে, তাহলে এই 3 জনের খাবার দিয়ে কি বাকি 5 জনের চলবে বা 8 জন খাওয়া না যাবে? না স্যার, স্যার। না। তাহলে না না স্যার। মোট স্যার, মোট তখন আগে ছিল 3 জন, এখন হচ্ছে 8 জন। তাহলে 8 জনের জন্য আলাদা পরিকল্পনা করতে হবে। আম্মুকে তাহলে আলাদা করে রান্না করতে হবে। রান্না করার সময় চাল যখন দিবে তখন 8 জনের চাল দিতে হবে, মানে আলাদা আলাদা তাহলে পরিকল্পনা রয়েছে। তাহলে পরিকল্পনা করে আমি যা অর্জন করতে চাই তাই হচ্ছে লক্ষ্য। যেমন ধরো 10টা পেন উৎপাদন করার জন্য যে পরিকল্পনা আর 100টা পেন উৎপাদন করার পরিকল্পনা কি সেম পরিকল্পনা হবে? নো স্যার, না। তাহলে আমি পরিকল্পনা করব 10টা অর্জন করার জন্য নাকি 100টা অর্জন করার জন্য। এই 10টা 100টাই হচ্ছে আমাদের লক্ষ্য। এখন আসলে কি এই লক্ষ্য অর্জনের জন্য আমাদের যে মৌলিক উপকরণগুলো ব্যবহার করা হয়, এই উপকরণগুলোকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মানবীয় উপকরণ আর একটা হচ্ছে অমানবীয় বা বস্তুগত উপকরণ। বলো দেখি কি কি উপকরণ রয়েছে? মানবীয় আর অমানবীয়। রাইট। মানবীয় উপকরণের মধ্যে কি আছে? শুধুমাত্র মানুষ অর্থাৎ শ্রমিক কর্মচারী পার্সোনালকে বোঝানো হয়। আর অমানবীয় বস্তুগত উপকরণ যার জীবন নেই অর্থাৎ মানুষ মানুষ এগুলো তৈরি করে, সেগুলো কি কি রয়েছে? কাঁচামাল রয়েছে, অর্থ, যন্ত্রপাতি, বাজার পদ্ধতি, এগুলো মানব সৃষ্ট উপকরণ। আর মানুষ হচ্ছে প্রকৃতি প্রদত্ত, তাই না? তাহলে মানবীয় উপকরণ এবং অমানবীয় উপকরণ, আমরা এই উপকরণগুলোর টোটাল সমষ্টি হচ্ছে 6টি। তাহলে দেখো যে জি.আর. টেরি এবং ফ্রাঙ্কলিন এই দুজন ব্যক্তি ব্যবস্থাপনার এই মৌলিক উপকরণগুলোকে সংক্ষেপে 6M দ্বারা প্রকাশ করেছেন। 6M বলো তাহলে 6M এর পুরো অর্থ কি কি আছে দেখো তো দেখি। ম্যান, মানি, মানি, ম্যাটেরিয়ালস, মেটেরিয়াল। মেশিন, মার্কেট, ব্যবসা। এখন কেউ ম্যান লিখলে কিন্তু কাটা যাবে। MAN, ম্যান মানে হচ্ছে একজন মানুষ, আর মেন প্লুরাল ফর্ম অফ ম্যান। অর্থাৎ যেখানে অনেকজন লোক একত্রিত হয় একটি নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করার জন্য, সেখানেই ব্যবস্থাপনার প্রয়োজন হয়। আর এই জন্যই বলা হচ্ছে যে আমরা একটি নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য অর্জন করি একজন ব্যক্তি দিয়ে নয়, বরং একাধিক ব্যক্তি। যেখানে একজন ব্যক্তি সেখানে ব্যবস্থাপনার খুব বেশি প্রয়োজন অনুভব হয় না, কিন্তু যখন একাধিক ব্যক্তি একত্রিত হয় সেখানেই আমাদের অনেক ব্যবস্থাপনার প্রয়োজন হয়। তার আমরা সংক্ষেপে একটু আলোচনা করি। দেখো, মানব শক্তি বা শ্রমিক কর্মী মেন বলতে কি বোঝায়? একটি নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করার জন্য হচ্ছে যে সকল শ্রমিক কর্মচারী কাজে লাগানো হয়, সেই শ্রমিক কর্মচারীদেরকে বলা হয় মানব শক্তি বা শ্রমিক কর্মী। পার্সোনেল বলা হয়, ওয়ার্কার্স বলা হয়। বুঝতে পারছো জি তোমাদের? স্যার, হ্যাঁ, এই শ্রমিক কর্মচারী বোঝানো হয়। এরপর আসলে দেখি এই শ্রমিক কর্মচারী একটি প্রতিষ্ঠানের জন্য বলছে যে প্রয়োজনীয় সংখ্যক দক্ষ যোগ্য হলে ওই প্রতিষ্ঠানের অন্যান্য উপকরণগুলো প্রপারলি কাজে লাগানো সম্ভব হবে এবং দক্ষতার সহিত অন্যান্য কাজগুলো সম্পন্ন হবে। এই জনশক্তি বা মানব শক্তি নিয়োগের ক্ষেত্রে যদি কোনো ধরনের ভুল হয়, অর্থাৎ দক্ষ জনশক্তি নিয়োগ না হয়, প্রয়োজনীয় সংখ্যক যদি নিয়োগ না হয় বা নিয়োগের ক্ষেত্রে এই ধরনের ভুল হয়, তাহলে প্রতিষ্ঠানকে অনেক দিন সাফার করতে হয়। তাহলে প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করবে দক্ষ জনশক্তি বা মানব শক্তির উপরে। কি ঠিক আছে না? এরপর হচ্ছে অর্থ বা মূলধন। আমরা প্রতিষ্ঠানে দৈনন্দিন কাজ সম্পন্ন করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়। এই অর্থ আমরা কোনো না কোনো উৎস থেকে সংগ্রহ করি। আমরা শেয়ার বিক্রি করে অর্থ সংগ্রহ করতে পারি, ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থ সংগ্রহ করতে পারি, অথবা ধার করতে পারি। এই সংগৃহীত অর্থ যেন প্রপারলি কাজে লাগানো সম্ভব হয়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হয়। অর্থাৎ অর্থ না হলে অন্যান্য কাজ সম্পন্ন করা সম্ভব হয় না। তারপরে আসলে কি কাঁচামাল। কাঁচামাল দেখো, কাঁচামাল বা মালামাল। কাঁচামাল বলতে হচ্ছে র মেটেরিয়ালস। দেখো মেন মেন এম এর একটি হচ্ছে ম্যাটেরিয়ালস মানে র মেটেরিয়ালস। ম্যাটেরিয়ালস মানে হচ্ছে র মেটেরিয়ালস অর্থাৎ কাঁচামাল বা মালামাল। দেখো যে একটি প্রতিষ্ঠান যখন প্রতিষ্ঠিত হয়, শ্রমিক কর্মচারী এবং অর্থ যন্ত্রপাতি কাজে লাগিয়ে পণ্য ও সেবা উৎপাদন করা হয়, তাই না? আবার উৎপাদন করতে আমাদের কি লাগে? প্রয়োজনীয় কাঁচামাল লাগে। তো এই কাঁচামাল গুলো যদি মানসম্মত না হয়, তাহলে ভালো পণ্য উৎপাদন করা সম্ভব কি? বলো তো দেখি। না স্যার, না। তাহলে ভালো মানসম্মত পণ্য উৎপাদন করে আমাদের প্রতিযোগিতামূলক পরিবেশে গ্রাহকদের সন্তুষ্টি অর্জন করতে হয়। তার জন্য অপরিহার্য শর্ত হচ্ছে উন্নত কাঁচামাল ব্যবহার করা। এই কাঁচামাল গুলো যদি যথেষ্ট পরিমাণে মজুদ থাকে এবং যথাসময়ে প্রাপ্তি ঘটে, তাহলে উৎপাদিত পণ্য মানসম্মত হবে এবং বাজারে আমরা বিক্রি করে আমরা প্রচুর মুনাফা অর্জন করতে পারবো। আলটিমেটলি একটি প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে, যদি ব্যবসায়ী প্রতিষ্ঠান হয় তাহলে মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, তাহলে সেই লক্ষ্যটি আমাদের অর্জন হবে। এরপর আসলে কি যন্ত্রপাতি, অর্থাৎ যে সকল মেশিনারিজ বা যন্ত্রপাতি ব্যবহার করে পণ্য সেবা উৎপাদন করা হয়। পণ্য সেবা উৎপাদন করার যন্ত্রপাতি গুলোকেই
এখানে আসলে মেশিনারিজ হিসেবে ব্যবহার করা হয়েছে। একটি প্রতিষ্ঠানের উন্নত পণ্য উৎপাদন করার আরেকটি শর্ত হচ্ছে প্রয়োজনীয় সংখ্যক যন্ত্রপাতি সংগ্রহ করা এবং উন্নত যন্ত্রপাতি প্রযুক্তি ব্যবহার করা। বর্তমান প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকবার জন্য আমাদের উন্নত কাঁচামালগুলোকে দিয়ে ভালো মানের পণ্য উৎপাদন করার জন্য প্রযুক্তি খাতে প্রত্যেকটি প্রতিষ্ঠান, বড় বড় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রত্যেকটি প্রতিষ্ঠান উন্নত যন্ত্রপাতি সংগ্রহ করে থাকে। তো এই যন্ত্রপাতি সংগ্রহ করার ক্ষেত্রে প্রচুর অর্থ ব্যয় করতে হয়, তবুও প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রতিষ্ঠানগুলো উন্নত যন্ত্রপাতি সংগ্রহ করতে রাজি থাকে। কি বুঝতে পারছো? এই যন্ত্রপাতিগুলো যদি উন্নত মানের না হয়, ভালো মানের না হয়, তাহলে আমাদের ভালো মানের পণ্য উৎপাদন ও সেবা উৎপাদন করা সম্ভব হবে না। তাহলে আলটিমেটলি আমাদের প্রয়োজনীয় সংখ্যক যন্ত্রপাতি সংগ্রহ করতে হয়। তারপর আসলে দেখি বাজার। বাজার বলতে একটি নির্দিষ্ট স্থানকে বোঝায় যেখানে উৎপাদিত পণ্যগুলো বিক্রয় করবে। তো এই বাজারে আসলে পণ্য দ্রব্যের ক্রয় বিক্রয়ের মধ্যে ক্রেতা ও বিক্রেতার মধ্যে দর কষাকষি হয়। আরেকটি ক্ষেত্রে বলা হচ্ছে যে এই বাজার বলতে যে বাজার দখলকে বোঝানো হয়, অর্থাৎ যেখানে যে পণ্য সেবা উৎপাদন হচ্ছে এই পণ্যগুলো যদি তুমি গ্রাহকদেরকে কাছে বিক্রি করতে না পারো, বাজার দখল করতে না পারো, তাহলে আলটিমেটলি পণ্য উৎপাদন হওয়ার পরে গোদামে পড়ে থাকবে, বিক্রি হবে না। কি বুঝতে পারছো? যেমন ধরো বাজার বলতে বলো তো দেখি পেনের বাজার কার সবচেয়ে ভালো? পেন ম্যাটাডোরের বাজার ভালো, Lines. রাইট। হ্যাঁ, অন্যান্য প্রতিষ্ঠানগুলো চেষ্টা করছে বাজার দখল করবার, অর্থাৎ যে কার পণ্য সবচেয়ে বেশি বাজারে বেশি বিক্রি হয় সেই পণ্যটিরই দখলে থাকে বাজার। কি বুঝতে পারছো? তাহলে এই বাজারকে বোঝানো হয়েছে যে যেমন হচ্ছে শিশু খাদ্যের জন্য আলাদা বাজার রয়েছে, তাই না? আবার হচ্ছে ঔষধের বাজার যদি বলি তাহলে ভালো ভালো কোম্পানিগুলো তোমাদের নজরে আসবে, বেক্সিমকো আসবে, স্কোয়ার আসবে, সিআই আসবে, ইনসেপ্টা আসবে, তাই না, এসকেপ আসবে। এগুলো হচ্ছে আমাদের ঔষধ উৎপাদন করে এবং বাজার দখল করার বিষয়। এরপর হচ্ছে পদ্ধতি, অর্থাৎ যে পণ্য সেবা উৎপাদন করার প্রক্রিয়া, অর্থাৎ প্রক্রিয়া যদি উন্নত না হয় তাহলে ভালো মানের পণ্য উৎপাদন করা সম্ভব হবে না। যেমন ধরো সরিষার তেল উৎপাদন কথা বলো, যে সরিষার তেল তুমি ঘানি টেনে গরু দিয়ে মাড়াই করেও সরিষার তেল উৎপাদন করা যায়। আবার ধরো যে মেশিনে সম্পূর্ণ হাতের ছোঁয়া ছাড়াই মেশিনে সরিষা ঢেলে সেখানে উৎপাদন করা যায়। আমি কয়েকদিন আগে দেখলাম কৃষি মার্কেটের সামনে মানুষের সামনেই সরিষা ঢেলে দিয়ে মেশিনের সাহায্যে সেগুলো চেপে সরিষার তেল উৎপাদন করছে মানুষের সামনে। আবার গ্রামে দেখবে যে কেউ কেউ ঘাড়ি টেনে সরিষার তেল উৎপাদন করে। আবার দেখবে যে কোনো কোনো ব্যাংকে হাতে কলমেই ওরা লেজার বই রেখেছে, কিছুদিন আগে এটা ছিল, লেজার বই রেখেছে, সেখানে ডেবিট ক্রেডিটের ব্যবস্থা রেখেছে। একজন গ্রাহককে সেবা দিতে অনেক সময় লাগতো, আর এখন কম্পিউটারাইজ পদ্ধতি হওয়ার কারণে আগে যে সময় একজন গ্রাহককে সেবা দিত সেই জায়গায় অনেক 20 থেকে 25-30 জনকে সেবা দেওয়া সম্ভব হয়। তো আলটিমেটলি এগুলো হচ্ছে পদ্ধতি। কোন পদ্ধতি যত উন্নত হবে সেবাদান প্রক্রিয়াটা ততটাই সহজ হবে। আর পদ্ধতি যদি সেকেলে হয়, পুরাতন হয়, তাহলে পণ্য মানে সেবা দান করাটাও কঠিন হয়ে যাবে। এই জায়গায় কারো কোনো প্রশ্ন আছে বলো? 6M থেকে 6M নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। না স্যার। No, sir. রাইট, ভাবি বলো তো দেখি 6M এর পুরো অর্থগুলো বলো তো দেখি। 6M ভাবি। 6M এর পুরো অর্থগুলো? হ্যাঁ, যেমন প্রথমটা হচ্ছে মেন, আরেকটা বলো তো দেখি। মেন, তারপরে মানি, মেশিন, ম্যাটেরিয়াল, মার্কেট আর মেথড। ওকে, আহনাফ বলো তো দেখি এই 6M এর ধারণা কে দিয়েছেন? 6M এর ধারণা কে দিয়েছেন? আহনাফ আবিদ। জিয়ারটেরি এন্ড হ্যাঁ, জিয়ারটেরি এবং ফ্রাঙ্কলিন। আচ্ছা, ইয়াসিন বলো তো দেখি ব্যবস্থাপনার মৌলিক উপকরণ কয়টি? ইয়াসিন ঝটপট, হ্যাঁ বলো কয়টা? স্যার প্রশ্নটা আরেকবার। ব্যবস্থাপনার মৌলিক উপকরণ কয়টা? স্যার মৌলিক উপকরণ 6টি। 6টি, রাইট। জিয়াদ বলো তো দেখি
ব্যবস্থাপনার আচ্ছা, লক্ষ্য কাকে বলে? লক্ষ্য কাকে বলে? জিয়াদ বলো, লক্ষ্য কাকে বলে? ব্যবস্থাপনার লক্ষ্য স্যার। হ্যাঁ, লক্ষ্য কাকে বলে? একটু আগে আমরা আলোচনা করেছি। স্যার একটু মনে পড়তেছে না ওভাবে। মনে পড়ছে না, তাই তো? আচ্ছা, জি স্যার। হ্যাঁ, দেখো, পরিকল্পনার অভিপ্রেত ফলকে লক্ষ্য বলে। আর মৌলিক উপকরণগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে? মৌলিক উপকরণগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। দুই ভাগে স্যার। একটা হচ্ছে মানবীয় উপকরণ আর একটা হচ্ছে অমানবীয় বস্তুগত উপকরণ। আর মানবীয় উপকরণ বলতে একমাত্র শ্রমিক কর্মচারী বা মানব শক্তিকে বোঝানো হয়। আর অমানবীয় উপকরণ বাকি পাঁচটা, এই 2, 3, 4, 5, অর্থাৎ মানি, ম্যাটেরিয়ালস, মেশিন, মার্কেট, ম্যানপাওয়ার, এগুলোকে বোঝানো হয়। ঠিক আছে তো? ওকে, নেক্সট আমরা এবার যাচ্ছি। এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে এই জায়গায়? No, sir. ওকে, তাহলে নো স্যার, নো স্যার। এবার প্রথম হচ্ছে লক্ষ্য। পরিকল্পনা অভিপ্রেত ফলকে লক্ষ্য বলে। এই লক্ষ্য অর্জন করার জন্য ওই 6টা উপকরণ, মৌলিক উপকরণ প্রয়োজনীয় সংখ্যক জোগাড় করতে হয়েছে। এখন ব্যবস্থাপক চিন্তা করবে এই উপকরণগুলোকে যদি প্রপারলি কাজে লাগাতে পারি তাহলে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সম্ভব হবে। আর যদি কাজে লাগানো সম্ভব না হয়, অর্থাৎ অর্থ রেখে আনা হয়েছে, বিনিয়োগ হচ্ছে না, ব্যাংকে রয়ে গেছে, আবার ধরো মেশিন আনা হয়েছে, মেশিন বসে রয়েছে, শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে, কাজে লাগানো হচ্ছে না, তাহলে আলটিমেটলি প্রতিষ্ঠান হচ্ছে লক্ষ্যের মুখ দেখতে পাবে না। তাহলে লক্ষ্যে আমরা কিভাবে লক্ষ্য অর্জন করতে পারি? নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য একজন ব্যবস্থাপক যে সকল কাজ সম্পন্ন করে তাকে তাই হচ্ছে ব্যবস্থাপনা। লক্ষ্য অর্জনে একজন ব্যবস্থাপক 7টি মৌলিক কাজ সম্পন্ন করেন। কয়টি মৌলিক কাজ বলো তো দেখি? 60টি। 7টি মৌলিক কাজ। যার যার অবস্থান থেকে তোমরা বলো তো দেখি কি কি কাজ রয়েছে এখানে? পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, প্রেষণা, পরিকল্পনা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ। নির্দেশনা, প্রেরণা, সমন্বয়, নিয়ন্ত্রণ। রাইট, এগুলো মুখস্থ রাখতে হবে এবং ধারাবাহিক ভাবে। এখন কেউ যদি পরিকল্পনার পরে সমন্বয় সাধন, এরপরে সংগঠন, নির্দেশনা, কর্মসংস্থান, প্রেষণা, নিয়ন্ত্রণ এভাবে বলে হবে না, কিন্তু এগুলো ধারাবাহিক কাজ, সিঁড়ির মতো। এক সিঁড়ি, তারপরে আরেক সিঁড়ি, তারপরে আরেক সিঁড়ি। ঠিক আছে? পরিকল্পনার পরেই সংগঠন, তারপরে কর্মসংস্থান, তারপরেই নির্দেশনা, তারপরে প্রেষণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ। ব্যবস্থাপনার মৌলিক কাজ খেয়াল করো। ব্যবস্থাপনার এই মৌলিক কাজগুলোকে আবার দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাথমিক কাজ, আর একটা হচ্ছে প্রাথমিক কাজের পরে অ্যাকশনমূলক কাজ। এই সবাই শোনো, পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, এই 3টি কাজকে প্রাথমিক কাজ বা প্রিলিমিনারি কাজ বলা হয়। এখানে মৌলিক উপকরণ, যে উপকরণগুলো রয়েছে, দেখো এই 6টি উপকরণ, এই 6টি উপকরণ এই 3 কাজের মাধ্যমে রেডি হবে। সবাইকে বুঝতে পারছো? রেডি হবে। জি স্যার। রাইট, অর্থাৎ মানুষ সংগ্রহ হবে, অর্থ সংগ্রহ হবে, কাঁচামাল সংগ্রহ হবে, যন্ত্রপাতি সংগ্রহ হবে, তারপর হচ্ছে পদ্ধতি নির্ধারণ করা হবে, কিন্তু সচল হবে না, মেশিন সচল হবে না, মানুষজন কাজে লাগবে না, হ্যাঁ, কাজ করবে না। এই জায়গায় হচ্ছে আমাদের 1, 2, 3 অর্থাৎ পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, এই 3টি কাজকে প্রাথমিক কাজ বলা হয়। এখানে 6M রেডি হয়। 6M রেডি হয়, অর্থাৎ যে মৌলিক উপকরণগুলো রয়েছে এগুলোকে রেডি করা হয়। আর পরের যে 4টি কাজ রয়েছে, দেখো, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ, এই কাজগুলোর মাধ্যমে লক্ষ্য অর্জনের দিকে ধাবিত হয়। লক্ষ্য অর্জনের দিকে ধাবিত হয়, অর্থাৎ 6M তখন গতিশীল হয়, অর্থাৎ মানুষ কাজ করা শুরু করে, মেশিন চাকা ঘুরতে থাকে, উৎপাদন শুরু হয়, বিক্রয় শুরু হয়, তাই না? এগুলো হয়ে থাকে। এই কাজগুলো হচ্ছে আমাদের নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণের মাধ্যমে। দেখো, পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান এটি প্রাথমিক কাজ, আর নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন, এই 3টি কাজের সমষ্টিকে বলা হয় নেতৃত্ব দান, আর সর্বশেষ হচ্ছে নিয়ন্ত্রণ। তখন তোমাকে যদি প্রশ্ন করা হয় ব্যবস্থাপনার প্রথম কাজ কি, কে বলতে পারবে? ব্যবস্থাপনার প্রথম কাজ কি? পরিকল্পনা। শেষ কাজ কি? নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ। চতুর্থ কাজ কি? নির্দেশনা। নির্দেশনা। তৃতীয় কাজ কি? কর্মসংস্থান। রাইট। এরপরে পঞ্চম কাজ প্রেষণা। প্রেষণা। ঠিক নিয়ন্ত্রণের পরের কাজ কি? আগের কাজ স্যার। রাইট, নিয়ন্ত্রণের আগের কাজ হচ্ছে পরিকল্পনা, নিয়ন্ত্রণের পরের কাজ হচ্ছে আবার নতুন করে পরিকল্পনা। রাইট, অন্য একটি লক্ষ্য অর্জনের জন্য। আচ্ছা, আমরা আসি এখন কাকে বলে, এগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা জানবো। যেহেতু আমরা সংক্ষিপ্ত কেন বলবো, এগুলোর উপর প্রত্যেকটির উপরে আলাদা আলাদা চ্যাপ্টার আছে, এই জন্য আমরা এখন সংক্ষিপ্ত জানবো, পরে ইলাবোরেটলি জানবো। দেখো,
পরিকল্পনা কাকে বলে? যে পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতে কি করা হবে তার আগাম সিদ্ধান্ত গ্রহণ করার নামই হচ্ছে পরিকল্পনা। আমি আবার বলি, ভবিষ্যতে কি করা হবে তার আগাম সিদ্ধান্ত গ্রহণ করার নাম হচ্ছে পরিকল্পনা। আরেকভাবে যদি বলি যে ভবিষ্যতের কোন একটি কাজ কখন, কোথায়, কিভাবে, কার দ্বারা, কতটুকু সম্পূর্ণ হবে তার আগাম সিদ্ধান্ত গ্রহণ করার নাম হচ্ছে পরিকল্পনা। যেমন ধরো আগামী এক মাস, যেমন ধরো সরকারের যখন বাজেট হয়, জুলাই থেকে বাজেটের কার্যক্রম শুরু হয়, ওদের অর্থ বছর শুরু হয়, কিন্তু জুনে ওরা বাজেট পাস করে। কখন বাজেট পাস করে বলো তো দেখি? জুনে না জুলাইতে গিয়ে? জুনে। জুনে। জুলাই থেকে ওদের শুরু হবে। তার মানে ভবিষ্যতে একটা বছর কি করবে না করবে, কত টাকা ব্যয় হবে, কত টাকা আয় হবে, কোন খাতে কত টাকা বরাদ্দ, এগুলো কিন্তু আগে থেকে ওরা নির্ধারণ করে। তো এই নির্ধারণ করার অর্থাৎ ভবিষ্যতে কি করবে তার আগাম সিদ্ধান্ত গ্রহণ করার নাম হচ্ছে পরিকল্পনা। 100 পেন উৎপাদন করা হবে, তাহলে 100 পেনের জন্য কে কাঁচামাল ক্রয় করবে, কে উৎপাদন করবে, কে মেশিন ক্রয় করবে, কে মেশিন অপারেট করবে, কে কার কাছে জবাবদিহি করবে, কাঁচামাল কোত্থেকে আসবে, এগুলো ইত্যাদি কাজ শুরু হওয়ার পূর্বেই নির্ধারণ করার নাম হচ্ছে আমাদের পরিকল্পনা। কি ঠিক আছে তো? এই পরিকল্পনার উপরেই দেখো, এই পরিকল্পনা প্রথম কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে পরিকল্পনায় যদি কোনোভাবে ঘাটতি থাকে, দুর্বলতা প্রকাশ পায়, উত্তম পরিকল্পনা গৃহীত না হয়, অথবা মানসম্মত পরিকল্পনা গ্রহণ না হয়, ভুল করা হয়, তাহলে প্রতিষ্ঠান তার লক্ষ্যমাত্রা কোনোভাবেই অর্জন করতে পারবে না। আর এই পরিকল্পনায় কেন গুরুত্বপূর্ণ? যে এই পরিকল্পনায় যেভাবে বলা আছে সেভাবেই ব্যবস্থাপনার অন্যান্য কাজ সম্পাদিত হয়। অর্থাৎ সংগঠন পরিকল্পনার উপর নির্ভরশীল, কর্মী সংস্থান পরিকল্পনার উপর নির্ভরশীল, নির্দেশনা, প্রেষণা, সমানাসতা, নিয়ন্ত্রণ সবই পরিকল্পনার উপর নির্ভরশীল। সুতরাং এই পরিকল্পনার জায়গাটা যদি দুর্বল হয়, ভালো না হয়, তাহলে অন্যান্য কাজগুলো বড় দিকে ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। যেমন ধরো পরিকল্পনায় বলা হলো 100 পেন উৎপাদন করতে 10 জন লোক লাগবে, কিন্তু পরিকল্পনায় বলে দিয়েছে যে 5 জন লোক নিব আমরা। কয়জন লোক? 5 জন। 5 জন লোক। তাহলে 5 বলো জন। দেখি কর্মী সংস্থানে কয়জন লোক নিবে, 5 জন না 10 জন? 5 জন। 5 জন। এই 5 জন দিয়ে 5 কি জন, লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে এই 5 জন দিয়ে? না স্যার। না। নো স্যার। তার মানে হচ্ছে পরিকল্পনায় বলা ছিল 5 জন, তাই 5 জন নিয়েছে, কিন্তু 5 জন দিয়ে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নয়, 10 জন লোক লাগবে। এই জন্য বলা হচ্ছে যে পরিকল্পনায় যা বলা থাকবে সে অনুযায়ী অন্যান্য কাজগুলো সম্পন্ন হবে। এই জন্য পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিকল্পনাকে বলা হয় আয়না। পরিকল্পনাকে বলা হয় আয়না, গ্লাস, মিরর। তোমার চেহারা কেমন সেটি যেমন তুমি আয়নার সামনে দাঁড়ালে বোঝা যায়, এরকম ব্যবস্থাপক যে কাজগুলো করবেন কিভাবে করবেন তা পরিকল্পনার দিকে তাকালেই উনি বুঝতে পারবেন। এরপর আসছে সংগঠন। সংগঠন কাকে বলে? সংগঠন মানে দল। যখন একাধিক ব্যক্তি একটি নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য একত্রিত হয়, তখন একটি দলের সৃষ্টি হয় বা সংগঠনের সৃষ্টি হয়। এখানে কে কার অধীনস্থ হবে, কে কার কাছে জবাবদিহি করবে, কে কার ঊর্ধ্বতন হবে ইত্যাদি নির্ধারণ করা হয়। কি ঠিক আছে তো? আবার আরেকভাবে হচ্ছে প্রতিষ্ঠানের যে কাজগুলো সম্পন্ন হবে এই কাজগুলোর বৈশিষ্ট্য অনুযায়ী কাজগুলোকে আলাদা করে ভাগ করা। যেমন একটি প্রতিষ্ঠানে ক্রয় সংক্রান্ত কাজ হয়, বিক্রয় কাজ হয়, উৎপাদন হয়, হিসাব হয়, এই কাজগুলোকে আলাদা আলাদা করে ভাগ করা। এই কোন কাজের কেমন মানে বিভাগীয় কাজগুলোর দায়িত্ব কর্তব্য নির্ধারণ করা এবং কার উপর অর্পণ করা হবে সেটি নির্ধারণ করা এবং বিভাগগুলোর মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন করার নাম হচ্ছে সংগঠন। যেমন ধরো একটি প্রতিষ্ঠানে ক্রয় হয়, বিক্রয় হয়, উৎপাদন হয়, তাহলে ক্রয় বিক্রয় উৎপাদনের সাথে সমন্বয় সাধন করা একে অপরের সাথে। আচ্ছা বলো দেখি ক্রয় বিভাগ ক্রয় করবে কোন বিভাগের সাথে সমন্বয় করে? উৎপাদন বিভাগ, রাইট। উৎপাদন করতে কি পরিমাণ কাঁচামাল লাগবে সেটি আগে জানবে, তারপরে ক্রয় বিভাগ ক্রয় করবে। এখন ধরো ক্রয় বিভাগ যদি উৎপাদন বিভাগের সাথে যোগাযোগই না রাখে, তাহলে ক্রয় বিভাগ ক্রয় করেই যাচ্ছে কিন্তু উৎপাদন থেমে আছে, তাহলে বলো দেখি প্রতিষ্ঠানের জন্য ভালো হবে? খারাপ হবে স্যার। ভালো হবে না, খারাপ হবে। এই জন্য বলা হচ্ছে যে প্রতিষ্ঠানের কাজগুলোকে ভাগ করো, ভাগ করার পরে কোন বিভাগের কি কাজ সেটা নির্ধারণ করো, দায়িত্ব কর্তব্য কি হবে, এবং এই দায়িত্ব কর্তব্যগুলো বিশেষজ্ঞ ব্যক্তির উপর অর্পণ করো এবং বিভাগগুলোর মধ্যে যোগাযোগ স্থাপন করো। এগুলোর নাম হচ্ছে সংগঠন।
এরপর হচ্ছে কর্মী সংস্থান। দেখো, প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় সংখ্যক দক্ষ ও যোগ্য লোকের সংস্থান করার নামই হচ্ছে কর্মী সংস্থান। এই জায়গায় ক্লিয়ার, বুঝতে পারছো? জি স্যার। প্রয়োজনীয় সংখ্যক দক্ষ যোগ্য লোক, দক্ষ যোগ্য লোকের কথা বলছে এবং প্রয়োজনীয় সংখ্যকের কথা বলা হয়েছে। এখন দক্ষ যোগ্য লোক নিয়োগ করা হলে কিন্তু প্রয়োজনীয় সংখ্যক যদি নিয়োগ করা না হয় তাহলে আমাদের দক্ষ কর্মী বাহিনী গড়ে উঠবে না। তাহলে দক্ষ কর্মী বাহিনী গড়ে তোলার জন্য কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ, উন্নয়ন সংক্রান্ত কার্যাবলীর সমষ্টিকে বলা হয় কর্মী সংস্থান। দেন আসো দেখি নির্দেশনা কাকে বলে। এখন আসো দেখি, এইটা আমরা 6M রেডি করলাম, এখন কিন্তু 6M রেডি করেছি। এখন নির্দেশ দিব। প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় সংখ্যক উপকরণগুলো সংগ্রহ করা হয়েছে, কিন্তু এগুলোকে সচল করার জন্য আমাদের কি করতে হবে? নির্দেশ দিতে হবে। এই তুমি ওই কাজ করো, তুমি এই কাজ করো, অমুক কাজ সম্পন্ন করার পরে আমার কাছে দেখাবে, এই সমস্যা হলে এই কাজ করবে। এই যে সময় সময় প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়ার নাম হচ্ছে নির্দেশনা। এর ফলে প্রতিষ্ঠানের চাকা সচল হয়, 6M গতিশীল হয়। কি বুঝতে পারছো? প্রতিষ্ঠান উপকরণগুলোকে কাজে লাগানোর জি জন্য, স্যার। অর্জনের জন্য, উপকরণগুলোকে সচল করার জন্য সময়ে সময়ে যে দিক নির্দেশনা দিতে হয় তাই হচ্ছে নির্দেশনা বা ডিরেক্টিভ। এই নির্দেশনা না দিলে নির্দেশনাকে বলা হয় হার্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসনের হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডে যতক্ষণ সচল থাকে বডি ততক্ষণ সচল থাকে, হৃৎপিণ্ড থেমে গেলে প্রতিষ্ঠানে মানে বডি অচল হয়ে যায়। ঠিক এরকম নির্দেশনা প্রতিষ্ঠানের মধ্যে যতক্ষণ দেওয়া হবে ততক্ষণ প্রতিষ্ঠান সচল হয়, নির্দেশনা যদি না দেওয়া হয় প্রতিষ্ঠান অচল হয়ে যায়। এরপর আসে দেখি প্রেষণা, ইংলিশে বলা হয় মোটিভেশন। মোটিভেশন, এই প্রেষণা কাকে বলে? প্রতিষ্ঠানের যে সকল নিয়োজিত শ্রমিক কর্মচারী রয়েছে তাদেরকে দিয়ে কাজ করানোর জন্য সময় সময় যে উৎসাহমূলক প্রেরণামূলক পদক্ষেপ গ্রহণ করা হয় তাই হচ্ছে আমাদের প্রেষণা। অর্থাৎ শ্রমিক কর্মচারীদেরকে উৎসাহ অনুপ্রাণিত করার প্রক্রিয়াকে বলা হয় প্রেষণা। যেমন শ্রমিক কর্মচারীদেরকে প্রেষণা মানে প্রশংসা করা হলো, বেতন বাড়িয়ে দেওয়া হলো। আচ্ছা বলো দেখি, শ্রমিকদেরকে বেতন বাড়িয়ে দিলে ওরা উৎসাহিত হবে নাকি অনুৎসাহিত হবে? উৎসাহিত উৎসাহিত হবে স্যার। উৎসাহিত হবে। উৎসাহিত হবে স্যার। প্রশংসা করলে ওরা ভালো অনুভব করবে না খারাপ অনুভব করবে? ভালো অনুভব। ভালো স্যার, ভালো। তাদের সর্বোচ্চ ভালো। দিয়ে কাজ করার চেষ্টা করবে। এভাবে তাদেরকে অনুপ্রাণিত উৎসাহিত করার নামই হচ্ছে প্রেষণা। এরপর আসলে দিকে সমন্বয় সাধন কাকে বলে? সমন্বয় সাধন হচ্ছে প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। কারণ হচ্ছে প্রতিষ্ঠানের অনেক ধরনের বিভাগ, উপবিভাগ থাকে। এই প্রত্যেকটি বিভাগ, উপবিভাগ রয়েছে। প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজকে একসূত্রে গ্রথিত ও সংযুক্ত করার নাম হচ্ছে সমন্বয় সাধন। কারণ হচ্ছে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন অধস্তন, তোমরা জানো যে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন, অধস্তন বা উচ্চস্তর, মধ্যস্তর, নিম্নস্তর শ্রমিক কর্মচারী রয়েছে, সবার সাথে সবার যোগাযোগ রাখতে হয়। আবার ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, হিসাব বিভাগ এর রয়েছে। এই প্রত্যেকটি বিভাগের সাথে সমন্বয় সাধন করতে হয়, যোগাযোগ রক্ষা করতে হয়। সবগুলোর সাথে চেইন যেমন একটার সাথে আরেকটা সংযুক্ত থাকে, এভাবে একটার সাথে আরেকটি সংযুক্ত করতে হয়। আর এভাবে সংযুক্ত করার নাম হচ্ছে সমন্বয় সাধন। বুঝতে পারছো? বুঝতে পারছো কি? জি স্যার। রাইট। এরপর আসে থেকে নিয়ন্ত্রণ, কন্ট্রোলিং, ব্যবস্থাপনার সর্বশেষ কাজ। এটি একটি কালান্তিক কাজ, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পরে নিয়ন্ত্রণের কাজটি সম্পন্ন হয় এবং এটি করে থাকে ব্যবস্থাপনা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে তারা। বলা হচ্ছে যে আমাদের লক্ষ্যমাত্রা কি ছিল সে অনুযায়ী প্রতিষ্ঠানে কাজ সম্পন্ন হচ্ছে কিনা তা দেখা, যদি না হয়ে থাকে তার কারণ উদ্ঘাটন করা এবং সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নামই হচ্ছে নিয়ন্ত্রণ। ধরে নাও যে 100 পেন উৎপাদন করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু হলো, সময় শেষে দেখা গেল 100 হচ্ছে আমাদের লক্ষ্যমাত্রা, সময় শেষে দেখা গেল 80টি পেন উৎপাদন হয়েছে অথবা 90টি পেন উৎপাদন হয়েছে। তাহলে এই 90টি পেন কাউন্ট করা এবং 100টার সাথে 90টা কম্পেয়ার করা। বলো দেখি কম উৎপাদন হয়েছে নাকি সমান উৎপাদন হয়েছে? সমান উৎপাদন হয়েছে। কম উৎপাদন হয়েছে স্যার। কম উৎপাদন হয়েছে, 100 উৎপাদন হওয়ার কথা ছিল কিন্তু হয়েছে 90টা। এই 10টা হচ্ছে বিচ্যুতি, 10টা হচ্ছে বিচ্যুতি। আচ্ছা বলো দেখি 10টা বিচ্যুতির পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে না? অবশ্যই স্যার। জি স্যার। অবশ্যই একটা কারণ আছে। এই কারণগুলো খুঁজে বের করা। এখন কি কারণ, সেই কারণটাকে সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নামই হচ্ছে নিয়ন্ত্রণ। এই কারণ হিসেবে হতে পারে ধরো মেশিন নষ্ট ছিল, শ্রমিকরা অদক্ষ ছিল, তাহলে এগুলো কারণ না? এগুলো কি কারণ নয়? জি স্যার।
তাহলে এই কারণগুলো উদ্ঘাটন করা এবং প্রয়োজনীয় সমাধানের ব্যবস্থা গ্রহণ করার নামই হচ্ছে নিয়ন্ত্রণ। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? বলো দেখি। আমরা কিন্তু ব্যবস্থাপনার মৌলিক কাজগুলো কিন্তু জানলাম এই জায়গায়। কারো কোনো না, প্রশ্ন স্যার। আছে? পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, প্রেষণা, হ্যাঁ, স্যার। নিয়ন্ত্রণ। নো স্যার। নামগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, 6 মুখস্থ রাখতে হবে, হাতে তোমাকে বাসায় লিখতে হবে, লিখে প্র্যাকটিস করতে হবে, তা না হলে মুখস্থ রাখা একটু কঠিন হবে। আচ্ছা, তাহলে তোমাদের বাসার কাজ নাও যে আমরা আজকের যে লেকচারটি দেখলাম সেই লেকচার থেকে তোমাদের বাসায় অবশ্যই লিখে দেখাতে হবে, লিখে রাখতে হবে। আগামী দিন কিন্তু তোমাকে প্রত্যেকে খাতা এইভাবে শো করতে হবে, এভাবে শো করে তোমাদেরকে দেখাতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে ব্যবস্থাপনা কাকে বলে, ব্যবস্থাপনার মৌলিক উপকরণ কয়টি কি কি, ব্যবস্থাপনার মৌলিক কাজ কয়টি ও কি কি, এদের ব্যাখ্যা, সংক্ষিপ্ত ব্যাখ্যা বা কাকে বলে। একটু লিখে নাও, এই কাজগুলো লিখে নাও। টেস্ট দিয়ে নিছি। দিয়ে রাখছি স্যার। আচ্ছা আচ্ছা, গুড। সবাই নিয়েছো? সবাই নিয়েছো? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, সবাই দিচ্ছি 10 সেকেন্ড লিখে নেবার জন্য। যাদের স্ক্রিনশট নেওয়ার সুযোগ আছে স্ক্রিনশট নাও। তোমাদের আমি যে লেকচারগুলো ইউটিউবে আপলোড দিচ্ছি, তোমরা যদি ধরো যে কোনো চ্যাপ্টারের একটি পার্ট খুঁজে পেতে চাও তাহলে জাস্ট এইভাবে নিচে একটু ইউটিউবে গিয়ে সার্চ দিবে, যেমন #BOM2 চ্যাপ্টার 1 পার্ট 1, এটা দিলে এটা তো ছিল ইউটিউবে। হ্যাঁ, না এটাই তোমরা খুঁজে পাবে। এটা আবার আপলোড দেবো, ওটা হচ্ছে আমাদের অডিওটা, আজকে তো তোমাদেরটা ভিডিওটা দিব আজকে, ঠিক আছে? তাহলে দুটাই তোমরা খুঁজে পাবে। এরকম ধরে চ্যাপ্টার 3 এরটা যদি তোমরা খুঁজে পেতে চাও তাহলে BOM2 চ্যাপ্টার 3 পার্ট যদি 1 খুঁজে পেতে চাও তাহলে পার্ট 1 দিবে, 2 যদি খুঁজে পেতে চাও 2 দিবে, ঠিক আছে? এইভাবে আর কি। তাহলে তোমাদের আমি দেখে নিতে চাই যে তোমরা কে কে আছো। 17 জন, আমি সহ 17 জন। আচ্ছা, আজকে আমি তোমাদেরকে কনসিডার করছি, আগামী দিন থেকে 17 জন তো আমি প্রেজেন্টটা দিয়ে দেবো। আচ্ছা, তাহলে কারো কোনো প্রশ্ন নেই তোমাদের, তাই না? না স্যার। আচ্ছা, তোমরা বাসায় ভালো করে পড়বে, অবশ্যই পড়তে হবে। আমরা কিন্তু অল্প সময়ের মধ্যে এই বইগুলো